চলো দেখো, আমরা এর আগের দিন তোমার আমাদের যে আপকামিং পঞ্চায়েত যে এক্সাম তার হলো প্রিভিয়াস ইয়ার আমরা হলো শুরু করেছিলাম। আজকে হলো তার ডে 3, অর্থাৎ এর আগে আমরা অলরেডি দুটো তোমার হলো PY2 সিরিজ আমরা করেছি। তো আজকে আমরা করছি হলো ডে 3 জিকে ক্লাস। অন্যান্য স্যার যারা আছেন তারা আমাদের যে চ্যানেল পঠন পাঠন এগুলো চ্যানেল, সেখানে দেখছোই তোমরা রেগুলারলি হলো বাংলা, ইংলিশ এবং তোমার ম্যাথ হচ্ছে। তো আমরা আজকে ডে 3 ক্লাস হলো শুরু করছি। তো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পেলাম, যে একটু ভালো করে দেখো, যে প্রথম কোশ্চেন আমাদের বলেছে যে একটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ বাইসেক্টেড ইনটু টু হাফস বাই, মানে মুর্শিদাবাদ জেলাকে দু ভাগে ভাগ করেছে কে? নিচে হলো চারটা আমাদের রিভারের নাম দেওয়া আছে। 1 মহানন্দা, 2 নম্বর জলঙ্গি, 3 নম্বর ভাগীরথী, 4 নম্বর মাথাভাঙা। তো আমরা তো জানি, যেহেতু আমরা মালদা জেলায় মেনলি আমরা মালদা জেলায় আমরা থাকি, তো আমরা জানি যে মহানন্দা কোথাকার। মহানন্দা যারা আমরা মালদা জেলায় থাকি আমরা সবাই জানি যে মহানন্দা হলো আছে কোথাকার, মালদা। তাহলে হলো এটা তো হলো বাদ। জলঙ্গি রিভার আমরা জানি যে বারবার একটা পরীক্ষায় কোশ্চিন আসে যে কৃষ্ণনগর, এই যে টাউনটা আছে এইটা হলো কোন নদীর তীরে? জলঙ্গিতে, এটাও বাদ। তো মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্ট আছে এটাকে দুটো ভাগে যে নদীটা ভাগ করে সেটা হবে কোনটা আমাদের বলো? ভাগীরথী হলো রিভার, তাই না? আমরা এটাও জানি যে এখানেই তোমার কি গড়ে উঠেছে বলো? ফারাক্কা হলো ব্রিজ, তাই না? ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজ তোমার পরীক্ষায় এটাও কোশ্চেন দেয় যে ফারাক্কা ব্রিজ কেন গড়ে উঠেছে? সুন্দর অ্যান্সার, সব থেকে যেটা পরীক্ষায় অ্যান্সারটা অ্যাকুরেটলি নেয়, যে কলকাতা এবং হলদিয়া যে পোর্ট আছে, তাই না, সেখানে কলকাতা এবং হলদিয়া যে পোর্ট আছে তার আগে যে হুগলি যে নদী আছে, যাতে সেখানে পলি না জমে যায়, তার জন্যই কিন্তু মেনলি হলো আমাদের ফারাক্কা, যে দেখতে পাচ্ছি আমরা যে ফারাক্কা যে ব্রিজ আছে সেটা কিন্তু আমরা হলো তৈরি হলো করেছিলাম। এবং এটা নিয়ে আমরা জানি যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র বাংলাদেশ, তার সঙ্গে তোমার 1996 সালে 30 বছরের জন্য তোমার ফারাক্কা জল চুক্তি করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া কতটা পরিমাণে হলো জল ছাড়বে বা কতটা পরিমাণে বাংলাদেশ জল পাবে সেটা নিয়ে তোমার 1996 সালে বাংলাদেশের সঙ্গে তোমার 30 বছরের সঙ্গে চুক্তি করা হয়েছে। এবার যদি আমরা 1996 এর সঙ্গে 30 যুক্ত করি তাহলে আমরা পাবো 2026, মানে বুঝতেই পারছো এই বছরই তোমার বাংলাদেশের সঙ্গে যে জলচুক্তি আছে সেটা তোমার শেষ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এমনিতে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কখনো আপ কখনো ডাউন যায়, এবং যেহেতু হলো একটা এত বড় জলচুক্তি শেষ হচ্ছে, তাই এটা নিয়ে তোমার দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকবে। এবং পরীক্ষার জন্য এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে যে বাংলাদেশের সঙ্গে তোমার কত সালে জলচুক্তি হয়েছিল, সেইটা হলো তোমার 1996 সাল। যদি বলে যে পশ্চিমবঙ্গের যে তোমার দীর্ঘতম যে রিভার বা দীর্ঘতম নদীর নাম কি, তাহলে কি অ্যান্সার হবে? তাহলে হবে তোমার গঙ্গা, বা যেটাকে পরে আমরা বলছি ভাগীরথী হুগলি, যার দৈর্ঘ্য কত বলো? 520 কিলোমিটার। যদি বলে ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম কি, এটা একদম ইজি কোশ্চেন, আমরা জানি গঙ্গা নদী, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গ যখন আমরা বলছি মাঝখান থেকে দাগ দিয়ে ঘুরিয়ে দাও, তাহলে 5 2 আর কত কিলোমিটার বলো? 0 কিলোমিটার। পশ্চিমবঙ্গের তোমার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হলো দামোদর। পশ্চিমবঙ্গের আর একটা লাস্ট করতে হবে যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী বা পশ্চিমবঙ্গের তৃতীয় তোমার হলো লংগেস্ট নদী, তার নাম হবে তোমার হলো তিস্তা নদী, যেটা হলো তোমার সিকিমের জেমু হিমবাহ থেকে হলো উৎপন্ন হয়েছে। ভারতবর্ষের দীর্ঘতম নদী আমরা দেখলাম, যার নাম কি তোমার? যার নাম হলো গঙ্গা। এন্ড লাস্ট এখান থেকে আমরা পড়বো একটা, যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের গোদাবরী। যে দক্ষিণ ভারতের যে দীর্ঘতম নদী তার নাম হবে গোদাবরী, যার দৈর্ঘ্য তোমার হলো 1465 কিলোমিটার। তাহলে 1 নম্বরের কোশ্চেনের আমরা এখানে অ্যান্সার কি পেলাম? এখানে আমরা অ্যান্সার পেলাম হলো ভাগীরথী রিভার। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা,
দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে তোমার, ভারত নেট প্রজেক্ট ইজ রিলেটেড। তো দেখতেই পাচ্ছি যে কোশ্চেনে তোমার নেট আছে, নেট যেহেতু তোমার হলো আছে তার মানে হলো এটা ইন্টারনেট রিলেটেড হবে। এবং এইটা হলো কোন জায়গার কোশ্চেন, এটা হলো স্কিম, তাই না? তো সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলো তোমার হলো স্কিম আছে, যেগুলো ফেমাস স্কিম, সেগুলোকে আমাদের ভালো করে তৈরি করতে হবে। এর পরের দিনই আমরা চেষ্টা করবো যে তোমার হলো নেক্সট ফ্রাইডে আমরা চেষ্টা করবো হলো সেন্ট্রাল গভর্নমেন্টের হলো স্কিম হলো আনা। এবং এই স্কিমটাও দেখো তোমার কোন জায়গার, যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা, তাই পঞ্চায়েত রিলেটেড বা গ্রামীণ রিলেটেড যেগুলো স্কিম আছে সেগুলো আমাকে ভালো করে তৈরি করতে হবে। তো এইটার অ্যান্সার কি হবে, ভারত নেট প্রজেক্ট ইজ রিলেটেড টু হলো ব্রডব্যান্ড কানেকশন ফর গ্রাম পঞ্চায়েত, যেটা শুরু হয়েছিল তোমার 2015। অ্যাকচুয়ালি এটা শুরু হয় 2011-তে, এর নাম পরিবর্তন করা হয় তোমার 2015-তে। তাহলে এই যে স্কিম গুলো, এগুলো তো সাধারণত নর্মালি কোনো বই আমরা পাই না, এগুলো হলো দেখতে হবে কোথায় বলো, এগুলো হলো একটা আলাদাই হলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম গুলো আমাদেরকে একটা আলাদাভাবে সম্পূর্ণ ক্লাস তৈরি করতে হবে। তো নেক্সট ফ্রাইডে দেখি আমরা সেটা করতে পারি কিনা। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখ নেক্সট কোশ্চেন তোমার কি বলেছে, যে প্রায়োরিটি সেক্টর ইনক্লুড। আচ্ছা, প্রায়োরিটি সেক্টর, প্রায়োরিটি মানে কি, অগ্রাধিকার, এটাই তো প্রায়োরিটি মানে। অর্থাৎ কোন জিনিসকে বা কোন সেক্টরকে আমি হলো অগ্রাধিকার দিব। তো আগে বলো যে কোন সেক্টরকে আমি যে অগ্রাধিকার দিতে চাই এটা কে ঠিক করবে। এইটা ঠিক করে তোমার দুইজন, একটা হলো RBI মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা এস্টাবলিশ হয়েছিল 1934-এর অ্যাক্ট অনুসারে 1935-এ, যার হেডকোয়ার্টার ছিল প্রথমে তোমার হলো কলকাতা, কিন্তু মাত্র 2 বছরের জন্য 1937 থেকে এর হেডকোয়ার্টার হলো সরিয়ে নেওয়া হয় কোথায় বলো, মুম্বাই। RBI যেটা আমাদের জাতীয়করণ হয় কোথায়, যেটা আমাদের হলো জাতীয়করণ হয় হলো 1900 তোমার কত হলো 49 সালে। তাহলে প্রায়োরিটি সেক্টর মানে কোন জিনিসকে আমি বেশি দিন দেবো, কোন জিনিসটাকে আমি বেশি প্রায়োরিটি দিব, এটা ঠিক করে হলো দুজন, একটা হলো তোমার RBI এবং একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট। তো প্রায়োরিটি সেক্টর কোনটাকে হলো ইনক্লুড করবে, কোনটাকে অগ্রাধিকার দিবে, একটা হলো তোমার হলো এগ্রিকালচার, এটা একদম ঠিক আছে। দ্বিতীয় হলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যেগুলো ছোট ছোট তোমার ব্যবসা বাণিজ্য আছে, এটাও ঠিক আছে। এর সঙ্গে যদি তোমার আরো থাকতো যেমন তোমার শিক্ষা বা তোমার হলো শিক্ষা বা এডুকেশন, তাহলে সেটা হতো। এক্ষেত্রে তোমার যেটা হলো অ্যান্সার হবে তোমার হলো A and B তোমার হলো বোথ। চলো আচ্ছা, এখানে নান অফ দ্য অপশন আছে, তো অনেকে নান অফ দ্য থেকে নান অফ দ্য করে দিও। যদি অপশন ডি আমরা জানি যদি অল অফ দ্য অ্যাবাভ থাকে, বা অপশন ডি তে যদি হলো নান অফ দ্য অ্যাবাভ থাকে, তো অনেক সময় হয় কিন্তু দেখে নিও উপরে তোমার কি আছে বোথ এ এন্ড বি, তো এটা হবে অপশন কিন্তু আমাদের হলো সি নম্বর। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এটা কি বলেছে, দেখো এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে, আমাদের হলো বায়োলজি থেকে, তাই না? বায়োলজি থেকে কোশ্চেনটা কি বলেছে তোমার হলো লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল মানে কি বলো, আমরা জানি যে হলো একটা হলো রেড ব্লাড সেল মানে লোহিত রক্ত কণিকা, এবং একটা থাকে তোমার হলো এটাকে বলা হয় আরবিসি। আরবিসি মানে কি রেড ব্লাড সেল। আর একটা কি থাকে তোমার ডাব্লিউবিসি মানে হলো হোয়াইট ব্লাড সেল বা বাংলায় শ্বেত রক্ত কণিকা, এবং আরেকটা কি থাকে লাস্টে বলো প্লেটলেট। তো এখানে বলেছে তোমার আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকার তার লাইফ স্প্যান কত, তো আমরা কি জানি এটা, এইটা হবে তোমার 120 হলো ডে। এবং এটা উৎপন্ন হয় কোথাও, এটাও দেয় যে আরবিসি বা রেড ব্লাড সেল এটা উৎপন্ন কোথায় হয়, বোন ম্যারো। আচ্ছা, একটু একটু করে আমাদের ইংরেজি টার্মগুলো জেনে রাখা লাগবে, কারণ পঞ্চায়েতের পরীক্ষায় অনেক ডিস্ট্রিক্টে কি করেছে কোশ্চিন কিন্তু শুধু ইংরেজিতে করেছে। তো অনেক সময় জানা কোশ্চিন আমরা অ্যান্সার জানবো, কিন্তু যেহেতু হলো বায়োলজির টার্মগুলো একটু ডিফিকাল্ট, চেষ্টা করবে যে বায়োলজির ইংরেজি টার্মগুলো একটু করে জেনে রাখা। কারণ আমরা বোন ম্যারোর বাংলা নাম কি জানি, বাংলায় নাম কিন্তু আমরা জানি হলো অস্থি মজ্জা, এটা আমরা সবাই জানি। বাট যদি হলো শুধু কোশ্চিন ইংরেজিতে করে তখন কিন্তু আমার বোন ম্যারো এই যে নামটা আছে এটাও কিন্তু আমাদের হলো জেনে রাখা তোমার হলো লাগবে। তাহলে আরবিসি এর লাইফ কত বললাম, স্প্যান 120 ডে, উৎপন্ন হচ্ছে কোথায় বলো তোমার হলো অস্থি মজ্জা বা বোন ম্যারোতে,
এবং লাস্টে গিয়ে যেখানে তোমার ধ্বংস হয়ে যায় সেটা হলো তোমার প্লীহা বা অনেক সময় তোমার প্লীহা এন্ড তোমার যকৃৎ। এইটা আমরা দেখি। এখানে কি আছে? রেড ব্লাড সেল মানে রোহিত রক্তকণিকা। কেন হয় এটা রেড বা ব্লাডের রং কেন হলো রেড হয়? আমরা সবাই জানি ব্লাডের মধ্যে তোমার কি থাকে বলো? হিমোগ্লোবিন, তাই না? ব্লাডের মধ্যে যেহেতু তোমার হিমোগ্লোবিন থাকে তার জন্যই হলো ব্লাডের রং হলো লাল হয়। এবার হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিনের মধ্যে থাকে তোমার এপি, লোহা বা তোমার হলো আয়রন। তার জন্য আমরা জানতে পারছি হলো যে দেখতে পাচ্ছি যে ব্লাডের রক্ত কি হলো লাল। অনেক সময় একটা কোশ্চিন থাকে তোমার যে চিংড়ির হলো রক্ত কিরকম? চিংড়ির রক্ত কি লাল? মোটেই না, চিংড়ির রক্ত মোটেই লাল না। চিংড়ির রক্ত তোমার নীলাভ সবুজ। এবার চিংড়ির রক্ত কেন লাল না? আমরা কি বললাম যে আরবিসি, রেড ব্লাড সেল, এর রক্ত হলো লাল কারণ এইখানে তোমার থাকছে হলো হিমোগ্লোবিন। আর চিংড়ি যেটা বললাম যে চিংড়ির যে রক্ত, চিংড়ির রক্ত তোমার হলো লাল নয়। কারণ পরীক্ষায় এটাও কোশ্চিন আছে যে এখানে তোমার কি থাকে? এখানে থাকে তোমার হিমো সায়া, এগুলো আমরা আশা করি আমরা জানি। আচ্ছা, রেড ব্লাড সেলের কত বললাম? স্প্যান্ড 120 দিন। ডাব্লিউবিসি তোমার হলো স্প্যান্ডে কত? স্প্যান্ডে এটা হলো 13 থেকে প্রায় 20 ডে। কোন কোন বইয়ে তোমার হলো 12 থেকে হলো 20 ডে লেখা থাকে, কোন কোন বই 10 থেকে 20 ডে লেখা থাকে। অ্যাভারেজলি মনে থাকবে তোমার হলো যেটা ডাব্লিউবিসি তোমার আছে সেটা হলো লাইফ স্প্যান মোটামুটি তোমার 13 থেকে 20 ডে। চলো এবার হলো নেক্সট কোশ্চেন যায়। দেখো কোশ্চেন নম্বর তোমার 5 কি বলেছে যে দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ। আচ্ছা, ক্যাশ ক্রপ মানে কি? ক্যাশ ক্রপের বাংলা মানে হলো আমাদের বাণিজ্যিক ফসল। মানে যেই সমস্ত চাষবাস, এক সেকেন্ড দাও, হ্যাঁ, ক্যাশ ক্রপের মানে আমরা বললাম বাণিজ্যিক ফসল, মানে যেই সমস্ত ফসলের চাষবাস করার একটাই উদ্দেশ্য সেটা হলো তোমার ইকোনমি বা অর্থনৈতিক, তাকেই আমরা বলছি তোমার হলো ক্যাশ ক্রপ বা বাণিজ্যিক ফসল। এখানে যে তিনটে আছে, জুট বলো, টি বলো, টোবাকো বলো, প্রত্যেকটাই কি বলো? প্রত্যেকটাই একটা হলো বাণিজ্যিক ফসল। তো বলেছে দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ, পশ্চিমবঙ্গের সব থেকে যেটা ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ সেটা কি বলো? সেটা বলো জুট। আমরা জানি যে গোটা দেশের মধ্যে তোমার পাট উৎপাদনে হলো, পাট উৎপাদনে তোমার কে? পাট উৎপাদনে তোমার পশ্চিমবঙ্গ হলো তোমার 1 নম্বরে হলো আছে। প্রথম যে পাট শিল্প বা পাট কারখানা কত সালে গড়ে ওঠে? 1855 সালে তোমার কোন জায়গায় বলো? রিসরাতে। এটাও তো আমরা জানি, পরীক্ষায় তো এটাও নাম আছে যে প্রথম হলো পাট শিল্প কোথায় গড়ে ওঠে? 1855 সালে রিসরাত। মনে রাখবে পাট উৎপাদনে হলো ভারতবর্ষের যেমন পশ্চিমবঙ্গ মুখ্য ভূমিকা পালন করে, সেমনি তোমার হলো বাংলাদেশে ভালো পালন করে। তো মনে রাখবে যে গোটা পৃথিবীতে পাট উৎপাদনে 1 নম্বরে ভারতবর্ষ। কি বললাম যে উৎপাদন বা প্রোডাকশন যখন আমরা বলবো, যে উৎপাদনে আমরা বলতে চাইছি হলো কে 1 নম্বরে? ইন্ডিয়া। বাট যখন আমরা বলবো তোমার হলো রপ্তানি, পাট তোমার হলো পাটজাত দ্রব্যের হলো রপ্তানিতে হলো 1 নম্বরে কে? 1 নম্বরে হলো তোমার বাংলাদেশ। এটা আমরা বলি দিব। পাট উৎপাদনে তোমার ভারতবর্ষ 1 নম্বরে, কিন্তু বুঝতে পারছো ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি, এই জন্য আমরা বেশিরভাগ জিনিস আমাদের দেশে ব্যবহার করি। বাংলাদেশ তোমার পাট উৎপাদনে 2nd নম্বরে আছে, বাট বাংলাদেশের যেহেতু জনসংখ্যা অনেকটাই কম তোমার ইন্ডিয়ার তুলনায়, তার জন্য তোমার বাংলাদেশ হলো কি বলো? ওয়ার্ল্ডে তোমার হলো রপ্তানিতে হলো 1 নম্বরে হলো আছে। আচ্ছা, পরীক্ষায় পাট সম্বন্ধে এটাও গবেষণা দেয় যে পাট রিসার্চ সেন্টার বা তোমার পাট গবেষণা কেন্দ্র কোথায়? তো আমরা এটাও জানি পাট গবেষণা তোমার কেন্দ্র কোথায় আছে? পাট গবেষণা কেন্দ্র তোমার আছে হলো ব্যারাক। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো কে আছে বলো এখানে অপশনে? তাহলে এটা তো আমরা দেখলাম অ্যান্সার হবে টি। দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি যে টি উৎপাদনে সমগ্র ভারতবর্ষে হলো 1 নম্বরে কে আছে? আমরা সবাই জানি যে টি উৎপাদনে 1 নম্বরে আছে আসাম। এন্ড সেকেন্ড, টি উৎপাদনে গোটা পৃথিবীতে 1 নম্বরে কে আছে? তো পৃথিবীতে তোমার হলো 1 নম্বরে তোমার আছে হলো চায়না বা হলো তোমার চীন। আচ্ছা, টোবাকো বা তোমার হলো তামাক, তামাক উৎপাদনে, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে,
কারণ আগে তামাক উৎপাদনে 1 নম্বর ছিল অন্ধ্রপ্রদেশ, তাই না? এবং তামাক যে তোমার গবেষণাগার, এটা কোথায় ছিল বলো? অন্ধ্রপ্রদেশে তোমার হলো রাজামুন্ডি বলে হলো এক জায়গায় ছিল, সেখানে ছিল তোমার হলো তামাক গবেষণা কেন্দ্র। বাট নাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা ইম্পর্টেন্ট যে টোব্যাকো বা তামাক উৎপাদনে কিন্তু তোমার 1 নম্বরে যেটা এখন আছে সেটা হলো তোমার গুজরাট। ঠিক আছে, তাহলে এটা হলো দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল আমরা হলো দেখলাম, সেটা হলো অ্যানসার হলো আমাদের হলো। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন হলো একটা ইতিহাস থেকে আমাদের দিয়েছে, ফেমাস তোমার হলো কোশ্চেন, দি চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দি হলো রেইন। মানে পরীক্ষায় তো প্রথমে এই কোশ্চেনটাও আসে যে হিউয়েন সাং যিনি একজন আছেন তিনি হলো কোন দেশের হলো ট্রাভেলার? তিনি হলো চাইনিজ থেকে এসেছিলেন। তাহলে আমরা দুজন জানি, দুইজন মেইনলি হলো বিখ্যাত ব্যক্তি তোমার চাইনিজ ট্রাভেলার, যারা হলো ইন্ডিয়াতে মেইনলি হলো আসে এবং বৌদ্ধ ধর্মের প্রসার তোমার হলো দেখেন এবং সেটা হলো নিজেরাও তোমার হলো ছড়িয়ে দেন। এটা চাইনিজ ট্রাভেলার একজন হলো হিউয়েন সাং এবং একজন হলো তোমার হাহিয়েন, তাই না? তো যেটা হলো হিউয়েন সাং, মনে রাখবে এইচ ফর হিউয়েন সাং, এইচ ফর হলো হর্ষবর্ধন, এটা তো আমরা হলো জানি যে এইচ ফর হিউয়েন সাং, এইচ ফর হর্ষবর্ধন। আর হাহিয়েন যার সময় আছেন তিনি হলেন গুপ্ত সাম্রাজ্যের হলো সম্রাট, সেটা হলো গুপ্ত সম্রাট হলো এই চন্দ্রগুপ্ত। তো এইটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? যে একজন আছে তোমার এখানে কি দেখলাম নামটা, তোমার নামটা দেখলাম হিউয়েন সাং, তাহলে এইচ ফর হিউয়েন সাং এবং এইচ ফর হর্ষবর্ধন গেল। এন্ড হাহিয়েন যিনি আছেন তিনি হলো কার সময় আছেন? তিনি আছেন হলো হর্ষবর্ধনের হলো হাহিয়েন আছেন চন্দ্রগুপ্ত হলো 2 এর সময়। আরো বিখ্যাত তোমার ট্রাভেলার আছে, যেমন একজনের নাম হলো আমরা সবাই জানি যে মেগাস্থিনিস কার সময় আছে? আমরা কি দেখলাম যে ফাহিয়েন কার সময় আছে? ফাহিয়েন তোমার আছে হলো চন্দ্রগুপ্ত হলো 2, যিনি ছিলেন কোথাকার বলো? যিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শাসক। মানে গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার যদি আমরা বলি যে শ্রীগুপ্ত, তারপর চন্দ্রগুপ্ত 1, দেন সমুদ্রগুপ্ত, দেন চন্দ্রগুপ্ত 2। আরেকজনের নাম আমরা দেখতে পাই কি আছে, যিনি হলো গ্রিক। নাম কি? গ্রিকের নাম হলো, গ্রিক থেকে যিনি পর্যটক আছেন যার নাম হলো তোমার মেগাস্থিনিস কার সময় আসছে? মেগাস্থিনিস কিন্তু তোমার আসছে হলো তোমার চন্দ্রগুপ্ত হলো মৌর্য সময়। তাহলে দুটোর মধ্যে হলো একদম গুলিয়ে দিবে না, ফাহিয়েন যিনি আছেন তিনি হলো চন্দ্রগুপ্ত 2, আর মেগাস্থিনিস যে আমরা দেখলাম মেগাস্থিনিস আসছেন কার সময়? মেগাস্থিনিস আসছে হলো চন্দ্রগুপ্ত হলো মৌর্য সময়। আমরা আরো জানি যে সম্রাট হলো জাহাঙ্গীরের সময়ও দেয় দুজন হলো বিখ্যাত নাম দেয়, একটা হলো কে বলো? ক্যাপ্টেন হকিন্স, এবং আরেকটা হলো ইম্পর্টেন্ট দেয়, তার নাম হলো তোমার টমাস রো। এই টমাস রো এর সময় আমরা দেখতে পাই যে হলো ইংরেজরা তোমার সুরাটে তোমার প্রথম তাদের হলো বাণিজ্য হলো কেন্দ্র হলো তোমার খোলার তোমার হলো কি পায় বলো? অনুমতি হলো পায়। তার মানে এই অ্যাকচুয়ালি টপিকটার নাম হলো ইতিহাসে যদি আমরা দেখি হলো ট্রাভেলার, অর্থাৎ বিদেশি যারা হলো পর্যটক, কারা কারা তোমার হলো ভারতবর্ষে তোমার হলো এসেছে তারা। যেমন আরো একজনের নাম তোমরা আশা করি জেনে রাখবে যে ইবন বতুতা। ইনি কার সময় আছেন? ইবন বতুতা তোমার হলো আছেন হলো পাগলা রাজা যাকে আমরা বলি মোহাম্মদ বিন তুগলক, এবং তার যে বইয়ের নাম সেই বইয়ের নাম হলো তোমার হলো সফরনামা। ইনি আছেন কোথায়? ইনি আছেন হলো আমাদের মরক্কো থেকে, তাই না? যে মরক্কো এবং ফুটবল বিশ্বকাপে খুব ভালো খেলছে। এবং সফরনামার আরেকটাও নাম আছে তোমার রাহেলা। তাহলে হলো কি ইবন হলো বতুতা। এছাড়া আরো আছে, যেমন তোমার যদি বলি তাহলে আমাদের আল বিরুনি আছে, বা তোমার আরো অনেকেরই নাম আছে। তো মেইনলি হলো এই জিনিসগুলো আমরা হলো ভালো করে দেখে রাখবো যে ট্রাভেলার অর্থাৎ
ইতিহাসে তোমার হলো কোন সময়ে, কোন শাসকের সময়ে, কোন দেশ থেকে হলো, কোন বিদেশি হলো পর্যটক হলো আসছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমার দেখো যে তিলপাড়া ইরিগেশন ক্যানেল। তিলপাড়া ইরিগেশন হলো ক্যানেল হলো কোন জেলায় আছে, তাই না? তো এই যেহেতু এখানে ইরিগেশন আছে, তো আমাদের একটা ভুল হতেই পারে যে যেহেতু তোমার হলো বর্ধমানকে আমরা পুরো পশ্চিমবঙ্গের ধানের গোড়া বলি, তাই না? সেই হিসাবে মনে হতে পারে যে ইরিগেশন ক্যানেল মানে চাষবাসে সাহায্য করবে, তার মানে মনে হয় অ্যান্সারটা বর্ধমান হবে, কিন্তু এটা ভুল, এটা অ্যান্সার কিন্তু বর্ধমান হবে না। তিলপাড়া ইরিগেশন ক্যানেল যেটা আছে সেইটা আছে কোথায় বলো, বীরভূমে তোমার। ঠিক আছে, তো তিলপাড়া ইরিগেশন ক্যানেল আছে হলো বীরভূমে। কোন রিভারের ওপর? এইটা আছে আমাদের ময়ূরাক্ষী রিভারের ওপর। তো মনে রাখবো আমরা যে তিলপাড়া ইরিগেশন ক্যানেল এটা আছে কোথায়, বীরভূমে। কোন রিভারের ওপর? ময়ূরাক্ষী রিভারের ওপর। আচ্ছা, ময়ূরাক্ষী রিভারের ওপর আরেকটা তোমার হলো ড্যাম তো আমরা দেখতে পাই, সেইটা হলো তোমার কানাডা ড্যাম। ঠিক আছে, তো এইটাও দেখতে পাই বীরভূম এবং ঝাড়খণ্ডের মেনলি সীমানায় আছে। তো হঠাৎ করে যখন আমরা দেখি যে কানাডা ড্যাম, এইটা হলো কোন নদীর ওপর, মনে হবে কানাডা ড্যাম মানে হয়তো নামটা বিদেশ থেকে এসছে, কিন্তু আমরা জেনে রাখবো যে কানাডা ড্যামও কিন্তু কার ওপর বলো, ময়ূরাক্ষী রিভারের ওপর। নামটা কেন কানাডা? কারণ 1954-55 সালে তোমার কানাডা যে হলো দেশ আছে, তারা হলো তোমার এই ড্যামটা তৈরি করতে সাহায্য করে, তাই তাদের নাম অনুসারে দেওয়া হলো কানাডা ড্যাম। অবশ্য এর একটা হলো আর একটা নামও আছে ইন্ডিয়ান নাম, যার নাম হলো তোমার আমরা জানি প্যাসেঞ্জার ড্যাম। তো এই তো ঠিক আছে, কিন্তু কানাডা ড্যাম থাকলে কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম হয়। তো আমরা এটাও জেনে রাখবো যে কানাডা ড্যাম কোন নদীর উপর আছে হলো, ময়ূরাক্ষী নদীর উপর। এবং এর উপর আমরা আরেকটা হলো দেখতে পেলাম ইরিগেশন ক্যানেল, যার নাম হলো তোমার তিলপাড়া তোমার হলো ইরিগেশন ক্যানেল, এবং এটা আছে কোথায়, এইটা তোমার আছে হলো তোমার বীরভূম। ঠিক আছে, চল এবার আমরা যাই হলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার পঞ্চায়েত, পঞ্চায়েত কি তোমার কি বলেছে বলো, আর অথরাইজ টু লেভি ট্যাক্স অনলি, হ্যাভ নো পাওয়ার টু লেভি ট্যাক্স, are entitled to government grant only, are authorized to levy and collect tax, duty and toll and fees। তো এটা করার একটা সুন্দর আমরা জিনিস জানি যে যদি চারটা অপশনের মধ্যে না আমরা যেগুলো শিখে এসেছি যে যদি হলো ডি নম্বর থাকে অল অফ দ্য অ্যাবাভ, তো এটা একটা অনেকবার অপশন হয়। সি নম্বরে থাকে তোমার অ্যান্সার বোথ বি এন্ড এ, তো এটা অনেক সময় অ্যান্সার নেয় বেশিরভাগ টাইমে, কিন্তু সব জায়গায় নিবে তা না, কিন্তু বেশিরভাগ টাইমে যদি সিটে থাকে হলো বি এন্ড এ, তাহলে আমাদের এটা হয়ে যাবে। সেম ভাবে আমরা মনে রাখবো যদি কোনো পরীক্ষার কোশ্চেনে যে অনলি থাকে, এই অনলি থাকে 99% চান্স থাকবে ওই অপশনটা হবে না। দেখবে তোমরা যে কোনো পরীক্ষার কোশ্চেনে যদি হলো অনলি থাকে তো ভাববে সেটা হলো না হওয়ার চান্সই বেশি। এক নম্বরে বলেছিল কি যে আর অথরাইজ টু লেভি ট্যাক্স অনলি, এটাও হলো ভুল। 3 নম্বরে বলেছিল যে আর এন্টাইটেল টু গভর্নমেন্ট গ্রান্ট অনলি, মানে শুধুমাত্র সরকারি যে সাহায্য তার উপরই পঞ্চায়েত চলে, তাহলে এটা হলো আমরা কি বলো, এটাও আমরা বলবো। আমরা তো জানি যে যখন তোমাদের আমাদের ইনকাম সার্টিফিকেট আমরা হলো যাই যে আমাদের হলো ফ্যামিলি ইনকাম, তখনও তো তোমার পঞ্চায়েতে যে তোমার গুলো আছে সেখানে তো বলে যে চৌকিদারি ট্যাক্স হলো তোমার লাগবে, তাই না? তো ট্যাক্স তো নেয়, শুধুমাত্র যে তোমার গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে তা তো নয়, তাহলে এটা তো হলোই না, এক আর সি তো হবে না। আর হ্যাভ নো পাওয়ার টু লেভি ট্যাক্স, যে পঞ্চায়েতের কাছে কোনো ক্ষমতাই নেই ট্যাক্স নেওয়ার, এটাও হলো ভুল। পঞ্চায়েতের কাছে অবশ্যই হলো কয়েকটা ক্ষেত্রে তোমার ট্যাক্স নেওয়ার ক্ষমতা আছে, নাহলে পঞ্চায়েত তোমার চলবে কি করে, সম্পূর্ণটা তো সরকারের উপর চলতে পারে না, স্টেট গভর্নমেন্টের উপর। তাহলে অ্যান্সার কোনটা হবে, আর অথরাইজ টু লেভি এন্ড কালেক্ট ট্যাক্স, ডিউটি, টোল এন্ড। আমি এর আগের দিনও তোমাদের বলেছিলাম যে দেখো পঞ্চায়েত সম্বন্ধে ভালো করে একটা ক্লাস করাই লাগবে, এটা কোথায় আছে, ইন্ডিয়ান পলিটি। পঞ্চায়েত সম্বন্ধে ইন্ডিয়ান যে পলিটির যে আর্টিকেল আছে 243 ও থেকে শুরু করে 243 ও পর্যন্ত, এখানকার মধ্যে 243 নম্বর আর্টিকেলের এইচ নম্বর তোমার ধারায় আমরা দেখতে পাবো যে পঞ্চায়েতকে কি করা হয়েছে, ট্যাক্স, যারা কনস্টিটিউশনে হলো
পাওয়ার দেওয়া হয়েছে যাতে পঞ্চায়েত তোমার হলো ট্যাক্স কালেক্ট করতে পারে। তো এখানে আমরা কি দেখলাম, এখানে হলো দেখলাম আমরা অ্যান্সার হলো তোমার হলো ডি নম্বর। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কি এসেছে তোমার, হুইচ অ্যামং দ্য ফলোইং, মানে নিচের যে চারটা আছে এই নিচের চারটা অপশনের মধ্যে আমাদের পরিবেশে বা অ্যাটমসফিয়ারে তোমার গ্রিন হাউস গ্যাস কোনটা বাড়ে। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, এই কোশ্চেন গুলো কিন্তু তোমার শুধুমাত্র ইংরেজিতে দেওয়া আছে বলেই আমি ইংরেজিতে দিয়েছি, আমি বাংলায় ট্রান্সলেট করে তোমার দিতে পারতাম, কিন্তু আমি চাইছি যেভাবে কোশ্চেন গুলো যদি ইংরেজিতে আসে তোমরা ইংরেজিতে দেখো, বাংলায় আসলে তোমরা বাংলাতেও দেখো, এবং চেষ্টা করো যেহেতু তোমার ইংরেজিতে আসছে তো ইংলিশ তোমার নামগুলো যার সঙ্গে আমরা কানেক্ট করতে হলো পারি। বলেছে যে হলো নিচের চারটে অপশনের মধ্যে কোনটা সব থেকে তোমার হলো গ্রিন হাউস যে গ্যাস আছে তার হলো বাড়তে হলো সাহায্য করে। তো নরমালি না এটা কোশ্চেন আমরা চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড করে দিই, কিন্তু এটা ভুল। বর্তমানে কোনো পরীক্ষায় আর কার্বন ডাই অক্সাইড 1 নম্বরে দিচ্ছে না। বলা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড তো কারা সৃষ্টি করে, মেইনলি তোমার হলো তোমার হিউম্যান, তাই না? আর ওয়াটার ভেপার যেটা আছে এইটার পিছনে দায়ী হলো প্রকৃতি বা নেচার মেইনলি, এবং এইটাই হলো 1 নম্বরে তোমার গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করতে। তো অনেক যেগুলো পুরনো বই সেগুলো কিন্তু তোমার কার্বন ডাই অক্সাইডে থাকতে পারে, কিন্তু বর্তমানে যে কোনো পরীক্ষায় হোক কার্বন ডাই অক্সাইড কিন্তু আর গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির জন্য তোমার 1 নম্বরে আর নেয় না। এইটা কিন্তু অপশন কি হবে তোমার বলো, ওয়াটার ভেপার হলো 1 নম্বরে। বলা হচ্ছে প্রায় 50 থেকে 70% গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী হলো আমাদের হলো ওয়াটার ভেপার। কার্বন ডাই অক্সাইড কত নম্বরে আছে, কার্বন ডাই অক্সাইড আছে তোমার হলো 2 নম্বর, ঠিক আছে? আচ্ছা সালফার ডাই অক্সাইড বা নাইট্রাস অক্সাইড এই দুটো নাম কোথা থেকে আসে বলো, এই দুটো নাম আমরা পাবো হলো, এই দুটো খুব ইম্পর্টেন্ট, সেইটা হলো তোমার অ্যাসিড বৃষ্টি। তো সেই ক্ষেত্রে আমরা হলো এই নাম দুটো পাবো। বাট যখন আমাদের গ্রিন হাউস গ্যাস তোমার হলো বলবে তখন আমরা 1 নম্বর যেটা অপশনে নিব ওয়াটার ভেপার, বা বাংলায় যদি আমরা বলি সেটা হলো আমাদের জলীয় বাষ্প। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা আচ্ছা দেখো যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, তো এটা যেহেতু আগের কোশ্চেন আগের নামগুলো দেওয়া আছে, বর্তমানে তো এটা এখনো হবে না, একটাও হবে না। আমরা জানি যে বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল তার নাম কি আর এন রবি। ইনি ছিলেন কোথাকার, ইনি তোমার আমাদের পশ্চিমবঙ্গের আগে তামিলনাড়ুর তোমার কি ছিলেন, তামিলনাড়ুর হলো রাজ্যপাল হলো ছিলেন। বর্তমানে ইনি হলো আমাদের পশ্চিমবঙ্গের তোমার রাজ্যপাল। যদি কোশ্চেন আমাদের আসে যে পশ্চিমবঙ্গের প্রথম যিনি রাজ্যপাল তার নাম কি, তো আমরা সবাই জানি তার নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এইটা আমরা মনে রাখবো, পশ্চিমবঙ্গের প্রথম যিনি হলো রাজ্যপাল তার নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা যদি কোশ্চেন আসে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি, আমরা সবাই জানি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী এবং তিনি পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। যদি কোশ্চেন আসে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, তো আমরা এটাও জানি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলো তোমার প্রফুল্ল চন্দ্র তোমার হলো ঘোষ। বা যদি আমাদের কোশ্চেন আসে বর্তমানে আমাদের পঞ্চায়েত মন্ত্রীর নাম কি, তো আমরা সবাই জানি বর্তমানে আমাদের পঞ্চায়েত মন্ত্রী হলো তোমার শ্রী তোমার হলো দিলীপ তোমার হলো ঘোষ, ইনি হলেন আমাদের বর্তমানে দিলীপ ঘোষ, বর্তমানে হলো আমাদের হলো পঞ্চায়েত তোমার হলো মন্ত্রী। যদি বলে পশ্চিমবঙ্গের বর্তমানে হেলথ মিনিস্টারের নাম কি, তো আমরা সবাই জানি যে বর্তমানে হলো পশ্চিমবঙ্গের হেলথ বা স্বাস্থ্যমন্ত্রীর নাম হলো শারদ দত্ত হলো তোমার মুখোপাধ্যায়। শারদ দত্ত হলো মুখোপাধ্যায় হলো পশ্চিমবঙ্গের তোমার হলো হেলথ মিনিস্টার। এবং লাস্ট যে পশ্চিমবঙ্গে তোমার ইকোনমি মানে তোমার হলো অর্থনৈতিক বিষয়ে হলো যিনি তোমার হলো মন্ত্রী বা অর্থমন্ত্রী তার নাম কি, তার হলো নাম আমরা ভালো করে লিখে রাখবো, মনে রাখবো আমরা
স্বপন দাশগুপ্ত, ইনি হলেন পশ্চিমবঙ্গের তোমার বর্তমানে তোমার হলো অর্থমন্ত্রী। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো তারপরের কোশ্চেন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে এখানে একটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। মোট টোটাল বর্তমানে প্রায় 44টার কাছাকাছি তোমার হলো কি আছে বলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 3টে। এখানে যে অপশনটা আছে তার মধ্যে হবে কোনটা বলো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এছাড়াও আমরা জানি যে সুন্দরবন যেটা আছে সেইটাও কিন্তু আমাদের হলো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত, এবং সেইটা ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায় 87 সালে, 1987। এবং আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট রিসেন্টলি হয়েছে 2023 সালে, যেটা হলো ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে, সেটা আমরা কি জানি বলো, শান্তিনিকেতন, তাই না? শান্তিনিকেতনের যে বিশ্বভারতী তোমার বিশ্ববিদ্যালয় বলতে পারি আমরা, সেটা হলো কি হয়েছে বলো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে 2023 সালে। তাহলে মোট 3টে দেখতে পেলাম, একটা শান্তিনিকেতন 2023, সুন্দরবন 87, এবং এখানে যেটা আমাদের অপশন আছে অ্যান্সার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেন তোমার কি বলেছে দেখো, হুইচ অফ দা ফলোইং ইজ নট এ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের হলো কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন নয়। এখানে আছে আমরা জানি পশ্চিমবঙ্গে টোটাল 5টা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে। 1 নম্বর হলো কি বলো তোমার জলপাইগুড়ি ডিভিশন, একদম ঠিক আছে, তাই না? জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত তোমার হলো 5টা তোমার হলো জেলা আমরা আছে, যেমন আমরা জানি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এন্ড কি বলো এন্ড হলো তোমার কোচবিহার। মালদা তো তোমার আমরা জানি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তোমার মুর্শিদাবাদ, এটা হলো মালদা ডিভিশন। বর্ধমানও আমরা জানি পূর্ব বর্ধমান আছে এখানে, পশ্চিম বর্ধমান আছে এখানে, তাই না? এগুলো হলো তোমার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এগুলো নিয়ে তোমার কি বলো বর্ধমান হলো তোমার ডিভিশন। শুধুমাত্র তোমার এখানে কলকাতা, এটা ইটসেলফ, কলকাতা হলো ইটসেলফ কার অন্তর্গত তোমার বলো, প্রেসিডেন্সি ডিভিশনের অন্তর্গত। তাহলে কলকাতা যেটা ইটসেলফ, এটা প্রেসিডেন্সি, কলকাতা যে ডিস্ট্রিক্ট, যেটা হলো ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের হলো সব থেকে হলো তোমার হলো ছোট, তোমার হলো বলতে পারি সব থেকে হলো ছোট তোমার হলো ডিস্ট্রিক্ট, এবং পশ্চিমবঙ্গের সব থেকে তোমার জনঘনত্ব আমরা দেখতে পাই কোথায় বলো, কলকাতা। এটা ইটসেলফ অন্তর্গত কার, প্রেসিডেন্সি ডিভিশনে, তার মানে এটা হবে না। টোটাল যে হলো আমাদের মোট 5টা ডিভিশন আছে, একদম জলপাইগুড়ি, দেন হলো মালদা, দেন হলো তোমার বর্ধমান প্রেসিডেন্সি, এবং 5 নম্বরে যে ডিভিশনটা আছে তার নাম হলো আমরা জানি যে তোমার মেদিনীপুর। যখনই আমরা মেদিনীপুর বলবো আমরা জানি মেদিনীপুর থেকে হলো 2টো জেলা ভাগ হয়ে গেছে, কত সালে তোমার 2002 সালে, একটা পূর্ব মেদিনীপুর এবং একটা হলো পশ্চিম মেদিনীপুর, যেখানকার বীরসিংহ গ্রামে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার জন্মগ্রহণ করে, এবং বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী হলো কোন জেলার অন্তর্গত, তিনি হলো পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। আচ্ছা কি বলছে দেখো এখানে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রাইট ব্যাংক ট্রিবিউটারি অফ ভাগীরথী হুগলি রিভার। মানে ডান দিকের ট্রিবিউটারি না, এটা না এমনিও পারা যায়। অজয়, দামোদর, রূপনারায়ণ, আমরা জানি যেগুলো এদিকে হবে এগুলো একদিকে হবে। পার্থক্য কোনটা আছে বলো, জলঙ্গি। তাহলে এখানে অ্যান্সার হবে তোমার হলো একমাত্র এখানে অ্যান্সার হবে তোমার হলো জলঙ্গি। এবং কি বললাম একটু আগেই বললাম যে তোমার জলঙ্গি যে তোমার হলো রিভার তোমার আছে, এর পাশে একটা সুন্দর শহর আমরা দেখতে পাই, ছোট থেকে আমরা নাম শুনে এসেছি, কি বলো তোমার কৃষ্ণনগর। তো এইটা আমরা একটু হলো জেনে রাখবো। দামোদর, যেটা কি বললাম পশ্চিমবঙ্গের সেকেন্ড দীর্ঘতম নদী, এটা হলো উৎপন্ন কোথায় হয়েছে তোমার ঝাড়খণ্ডের তোমার ছোটনাগপুরের অ্যাকচুয়ালি খামার পাথ বলে একটা জায়গা থেকে তোমার দামোদর তোমার কি হয়েছে বলো, দামোদর রিভারের হলো উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা দামোদর থেকে আমরা আরেকটা জানি হলো ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা শুরু হয় কত সালে, 1900 তোমার কত সালে 48। পরীক্ষায় কোশ্চেন আসছে যে ডিভিসি, তাই না, দামোদর ভ্যালি কর্পোরেশন কার কার সঙ্গে সম্পর্কিত, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার আছে,
ঝাড়খণ্ডেরও আছে এবং পশ্চিমবঙ্গেরও তোমার হলো আছে। এটা হলো তৈরি করা শুরু হচ্ছে কত সালে, 1948 সালে, এবং এটার অনুকরণ করা হয় হলো আমেরিকার একটা প্রকল্প যার নাম TVA, টেনেসি ভ্যালি অথরিটি। তাহলে এখানে আমরা কি অ্যান্সার দেখলাম, এখানে আমরা অ্যান্সার দেখলাম হলো ডি নম্বর। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা দেখো সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি একটা হলো ইন্ডিয়ান যে পলিটির একটা আর্টিকেল, সেটা হলো ফ্রিডম অফ স্পিচ কার অন্তর্গত। অপশন এ ফান্ডামেন্টাল রাইট। আমরা জানি ফান্ডামেন্টাল রাইট আমাদের ইন্ডিয়ান যে পলিটির আমরা দেখতে পাই যে পার্ট 3 তে আমরা জানি আর্টিকেল 12 থেকে শুরু করে 35 পর্যন্ত আছে হলো কি বলো ফান্ডামেন্টাল রাইট। এই 12 থেকে 35 এর মধ্যে আর্টিকেল 19 এর মোট আমরা দেখতে পাই 6টা আর্টিকেল আছে, তার মধ্যে 19 এর হলো এ নম্বর আর্টিকেল আছে তোমার ফ্রিডম অফ স্পিচ। তাহলে ফ্রিডম অফ স্পিচ আছে তার মধ্যে 19 এ, এবং 12 থেকে 35 নম্বর পর্যন্ত আর্টিকেল হলো ফান্ডামেন্টাল রাইট। তার মানে এখানে হবে অ্যানসার আমাদের ফান্ডামেন্টাল রাইট। ডাইরেক্টিভ প্রিন্সিপাল এটা কত আছে, এইটা আছে আর্টিকেল তোমার হলো 36 থেকে 16 তোমার শুরু করে হলো 51। তাহলে ফ্রিডম অফ স্পিচ ইটসেলফ তার মধ্যে অন্তর্গত, কারণ এটা হলো তোমার ফান্ডামেন্টাল রাইট। একটা তোমার কোশ্চিন আছে, সেটা হলো তোমার আমরা যদি দেখতে যাই তোমার আর্টিকেল 358, যে যদি হলো কোনো কারণে দেশের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি হলো চালু হয়, যদি দেশে ন্যাশনাল এমার্জেন্সি চালু হয়, যেটা হলো ইন্ডিয়াতে 3বার হলো হয়েছে, 62 যুদ্ধের সময়, 65 হলো 62, 65 এবং হলো লাস্টে তোমার হলো দেখতে পাই কত সালে ইন্দিরা গান্ধীর হলো তোমার হলো সময়ে, যেটাকে আমরা বলি 1970 হলো 1975 যাকে আমরা বলি কি বলো ন্যাশনাল এমার্জেন্সি। তো কোশ্চিন হলো ন্যাশনাল এমার্জেন্সি সময়ে একটা হলো আর্টিকেল আছে, দুটো আর্টিকেল যেটা কোনো কারণেই ফান্ডামেন্টাল রাইটের অন্তর্গত, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। এই দুটোকে তোমার হটানো যাবে না, এটা লাগু থাকবে, তাই না? আর্টিকেল 20 এবং একটা 21। এবং কোশ্চিন হলো কোন আর্টিকেল এমার্জেন্সি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার অধিকার থাকে না, সেটা হলো 19 এর। মানে তুমি বুঝতেই পারছো দেশে ন্যাশনাল এমার্জেন্সি লাগু আছে, আর তোমার কাছে যদি হলো ফ্রিডম অফ স্পিচ থাকে, তাহলে আর কিসের ন্যাশনাল এমার্জেন্সি? ন্যাশনাল এমার্জেন্সির মানেই তো হলো তোমার মুখ বন্ধ করে রাখা। তার মানে মনে রাখবে যে যখনই তোমার যে মুভমেন্টে ন্যাশনাল এমার্জেন্সি চালু হলো, ফ্রিডম অফ স্পিচ তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধ, তার আর কোনো ভ্যালু থাকলো না। তাহলে ফ্রিডম অফ স্পিচ কার অন্তর্গত? ফান্ডামেন্টাল রাইট। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা কি বলেছে দি ফোকাস অফ কন্যাশ্রী প্রকল্প। দেখো এটা দেখে মনে হতে পারে দাদা অপশনে তো এখানে আছে বোথ এ এন্ড বি মিলে, কিন্তু এটা মানলে কিন্তু ভাই ভুল হয়ে যাবে। এখানে বলেছে ফাইট এগেইনস্ট সুপার স্টেশন, মানে সুপার স্টেশনের বাংলা মানে কি? এই জন্যই বললাম যে ইংরেজি নামগুলো একটু করে জেনে রাখা রাখবে। সুপার স্টেশনের বাংলা মানে আমরা সবাই জানি কুসংস্কার। কন্যাশ্রীর সঙ্গে হলো কুসংস্কারের ডাইরেক্ট সম্পর্ক নেই। এইটা কি হবে? এইটার মেন ফোকাস আমাদের রিডিউস চাইল্ড ম্যারেজ। কন্যাশ্রী যেটা 2013 সালের মার্চ মাসের তোমার 8 তারিখে চালু হয়, তার মেইন ফোকাস ছিল হলো কি বলো চাইল্ড ম্যারেজকে রিডিউস করা। এবং ইন্টারেস্টিং জিনিস, গোটা দেশের মধ্যে এখন আমরা চাইল্ড ম্যারেজ 1 নম্বর। তাহলে এর থেকে আর মানে দুঃখজনক কি হতে পারে? কন্যাশ্রী প্রকল্প যেটা হলো তোমার 2017 সালে ইউনেস্কো থেকে তোমার পুরস্কার নিয়ে আসলো, যার মেইন উদ্দেশ্য হলো চাইল্ড ম্যারেজকে রিডিউস করা, কিন্তু গোটা দেশের মধ্যে তোমার চাইল্ড ম্যারেজ এখন আমরা হলো 1 নম্বর হয়ে গেছি। তো চলো দুঃখজনক ঘটনা। নেক্সট কোশ্চেন যাই, 16 নম্বর। আচ্ছা হু ইজ নোন অ্যাজ লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল? তাই না, বেঙ্গল বাংলার হলো শেষ স্বাধীন নবাব কে? এটা তো আমরা সবাই জানি। প্রথম নবাব কে ছিল? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান সালটা একটু মনে রেখো, 1717 থেকে 27। তারপর কে হয়? তারপর তার হলো তোমার মুর্শিদ কুলি খান পর হয় তোমার তার জামাই সরফরাজ খান। তারপর আমরা কি দেখতে পাই যে হলো লাস্ট, যেটা হলো তোমার হলো আছে তোমার যে লাস্ট হু ইজ নোন অ্যাজ লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। আমরা কি দেখতে পাবো অ্যান্সার? আমরা দেখতে পাবো সিরাজউদ্দৌলা। 1757 খ্রিস্টাব্দে যে ব্যাটেল অফ পলাশী হলো 23শে জুন, তারপর তিনি পরাজিত হন এবং বাংলা ধীরে ধীরে চলে যায় কার কাছে বলো? ইংরেজদের কাছে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো কাছে। তো লাস্ট
যিনি ইন্ডিপেন্ডেন্ট নবাব বেঙ্গল ছিলেন তার নাম আমরা কি দেখলাম, সিরাজউদ্দৌলা। নেক্সট। আচ্ছা, কি বলেছে বলো, ম্যালেরিয়া। ম্যালেরিয়া ইজ কজড বাই, ম্যালেরিয়া কার জন্য হয়? তো ম্যালেরিয়া মেইনলি যার জন্য হয় তার নাম মনে রাখবে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম নামে এক প্রকার যে তোমার প্রোটোজোয়া, প্লাজমোডিয়াম নামে এক প্রকার প্রোটোজোয়ার কারণে ম্যালেরিয়া হয়। কিন্তু ম্যালেরিয়াটাকে যিনি বহন করে তারা কে বলো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, স্ত্রী অ্যানোফিলিস মশা। যেটা এডিস আছে, এডিসের জন্য আমরা জানি কি হয় বলো, ডেঙ্গু হয়। আর তোমার এখানে যে অ্যানোফিলিস যে মসকিউটো আছে তার জন্য আমরা কি দেখতে পাই, তার জন্য আমরা দেখতে পাই হলো ম্যালেরিয়া দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন, যার বেশি কোশ্চেন নেই আমাদের অল্প আছে। আচ্ছা, বলেছে জুন 28 2018 মার্চ সন্ত কবি, মানে কবিরের হলো কততম তোমার হলো ডেট অ্যানিভার্সারি ছিল? তো আমরা মনে রাখবো যে 500তম। কবির হলো তোমার 1518 1500 তোমার 18 খ্রিস্টাব্দে হলো মারা যান। বলা হয় যে কবির যিনি ছিলেন কোন রাজার সমসাময়িক ছিলেন? তো অ্যান্সার তোমরা চেষ্টা করবে, এই অপশনটা থাকে তোমার সিকান্দার লোধি। অ্যাকচুয়ালি কোশ্চেনটা আছে যে দিল্লি সাম্রাজ্যের লোধি বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট সিকান্দার লোধি কাকে খুন করার চেষ্টা করে? তো সেখানেও অ্যান্সার হয় কি বলো, কবির। বলা হয় যে কবিরের ধর্ম মানে কবিরের তোমার জাতি কি ছিল, কবিরের তোমার হলো কি করে নিজের জীবিকা মানে উপার্জন করতো। তাহলে এইটা মনে রাখবো না, তাঁতি। কবির কি ছিল বলো, ইংরেজিতে বলে তোমার ওভার, বাংলায় বলে তাঁতি। তার হলো 2018 সালে তোমার 500তম হলো আমরা অ্যানিভার্সারি পালন করেছিলাম। কবিরের কি বলো, আমরা সবাই জানি যে দোহা, দোহা কার লেখা বলো, কবিরের। এবং কবিরের দোহা গুলোকে যে একত্রিত করা হয়েছিল তার নাম হলো বৃজক। এবং এইটা কোশ্চিন আছে যে বৃজক এটা কার লেখা, এটা হলো তোমার কবিরের হলো লেখা। চলো নেক্সট কোশ্চিন আমরা যাই। আচ্ছা, কি বলেছে এটা বলো, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ডে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইচ হলো পাবলিশ, কারা পাবলিশ করে? তো আমরা সবাই জানি এটা হলো ওয়ার্ল্ড ব্যাংক। 1970 এর মাঝামাঝি সময় থেকে আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা আছে সেটা আমাদের হলো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করে। যদি বলে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে, আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে বলো, ওয়াশিংটন হলো ডিসি। ডাব্লিউটিও, ডাব্লিউটিওর তোমার হেডকোয়ার্টার আছে, এটা আমরা জানি। ডাব্লিউটিওর যে হেডকোয়ার্টার আছে সেটা কোথায় আছে আমাদের বলো, জেনেভাতে। তাহলে ডেভেলপমেন্ট রিপোর্ট কে পাবলিশ করছে? ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করছে হলো দি ওয়ার্ল্ড ব্যাংক। চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকের মতো আমরা দেখে নিই যে হুইচ কান্ট্রি রিসেন্টলি কি বলেছে বলো, এগ্রিড টু হলো ইনস্টিটিউট এ কোঅর্ডিনেট পেট্রোল। মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আছে মনে রাখবো যে ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন যে তোমার দেশের যে কি হয় বলো, তোমার বিভিন্ন তোমার দেশের যে তোমার সামরিক অভিযানগুলো হয় তারই হলো নাম দিতে হয়েছে। তো এর নাম ছিল কোরপ্যাক পেট্রোল। তো মেনলি এটা কার সঙ্গে হয়? মেনলি এটা হয় তোমার হলো বাংলাদেশের সঙ্গে। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর হলো টপিক। বিভিন্ন তোমার অপারেশন হয়, যেমন অপারেশন অজয় হয়, অপারেশন হলো সম্প্রতি হয়। তো মনে রাখবো তোমার হলো সম্প্রীতি হলো বাংলাদেশের হয়, মিত্র শক্তি বলে একটা অপারেশন হয়। এটা মেনলি তোমার শ্রীলঙ্কার সঙ্গে হলো মালদ্বীপের, শ্রীলঙ্কা মালদ্বীপের সঙ্গে ইন্ডিয়ার হয়। বরুণ বলে তোমার হলো অপারেশন বরুণ বলে একটা হয় তোমার, এইটা তোমার হলো মেনলি হলো ফ্রান্সের সঙ্গে হয়। তো এই ধরনের হলো বিভিন্ন অপারেশন আছে তোমার, এগুলো আমাদের ধীরে ধীরে তোমার টপিক গুলো আমাদের কভার করতে হবে। তো এটা ছিল আজকের হলো তোমার জিকের হলো পিআইকিউ। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।